জি ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে কিনা জানাবেন। শোনা যাচ্ছে। ওকে। জি ওয়ালাইকুম সালাম। দেখেন, আজকে আমরা টাইম ডিস্টেন্স স্পিডের 3 নম্বর ক্লাস করব। 1 নম্বর প্রশ্নটা দেখেন। এখানে বলা হচ্ছে যে এ গ্রুপ অফ হাইকার্স ইজ প্ল্যানিং টু ট্রিপ দ্যাট উইল টেক দেম আপ এ মাউন্টেন ইউজিং ওয়ান রুট অ্যান্ড ব্যাক ডাউন ইউজিং অ্যানাদার রুট। দে প্ল্যান টু ট্রাভেল down the mountain at a rate of 1.5 times the rate they will use on the way up, but the time each route will take is the same if they will go up the mountain at a rate of 4 miles per day and it will take them 2 days. How many miles long is the route down the mountain? দেখেন, এই প্রশ্নটা দেখতেই শুধু এত বড়, বাট এটার সমাধানও ছোট এবং সহজ। এখানে বলা হচ্ছে যে একটা দল, তারা চিন্তা করলো বা তারা পরিকল্পনা করতেছে যে তারা একটা রাস্তা দিয়ে একটা পাহাড়ে উঠবে আর একটা রাস্তা দিয়ে নিচে নামবে। তো বলতেছে যে ওঠার সময়ে তাদের গতি যা হবে, নামার সময়ে তাদের গতি হবে ওঠার সময়ের 1.5 গুণ। এবং ওঠার সময় তাদের যত সময় লাগবে, নামার সময়ও ঠিক তাদের তত সময় লাগবে। এই যে দেখেন, উইল টেক ইজ দ্য সেম, মানে টাইম ইচ রুট, অর্থাৎ ওঠার সময় যত সময় লাগবে নামার সময় তত সময় লাগবে। তারপরে বলতেছে যে যদি ওঠার সময়ে তাদের গতি প্রতিদিনে 4 মাইল হয়, 4 মাইল পার ডে হয়, অর্থাৎ একদিনে যদি তারা 4 মাইল উঠতে পারে, তাহলে 2 দিন সময় লাগবে ওই পাহাড়ে উঠতে। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে হাউ মেনি মাইলস লং ইজ দ্য রুট ডাউন দ্য মাউন্টেন। তাহলে যখন তারা পাহাড় থেকে নিচে নেমে আসবে, তখন মূলত কত ডিস্টেন্স অতিক্রম করবে বা কত দূর তাদেরকে নামতে হবে, কত পথ তাদেরকে নামতে হবে। ঠিক আছে, ধরে নেন যে এইটা হচ্ছে তাদের স্টার্টিং পয়েন্ট। এখান থেকে ধরে নেন যে এইটা হচ্ছে পাহাড়ের চূড়া, এটা হচ্ছে পাহাড়ের চূড়া। সো এই দিকে তারা উঠবে। প্রতিদিন কত মাইল উঠবে? বলতেছে যে প্রতিদিন উঠবে হচ্ছে 4 মাইল। প্রতিদিন 4 মাইল উঠবে, এটা হচ্ছে ডিস্টেন্স। সময় কত লাগবে? বলতেছে যে এখান থেকে চূড়াতে উঠতে সময় লাগবে হচ্ছে আপনার 2 দিন সময় লাগবে। ঠিক আছে, ডিস্টেন্স এটা হচ্ছে স্পিড, মানে তারা কত গতিতে উঠবে এটা আমাদের দেওয়া আছে। যে প্রতিদিন তারা 4 মাইল উঠতে পারবে, টাইম কত লাগবে? 2 দিন সময় লাগবে। তাহলে আমি যদি বলি যে ডিস্টেন্স কত, যে আপনি এই স্টার্টিং পয়েন্ট থেকে যে এই দূরত্ব পর্যন্ত উঠলেন, তাহলে ডিস্টেন্স কত? আপনি বলবেন যে স্পিড ইন্টু টাইম, অর্থাৎ 4 × 2 ইজ ইকুয়াল টু 8 মাইল। এখন বলতেছে যে এই পথটাই, ধরেন যে এখানে হচ্ছে পাহাড়ের চূড়া, তো এখান থেকে ধরেন যে নামার সময় তারা এইভাবে নামছে। কথার কথা, কারণ এক রাস্তা দিয়ে উঠবে আর এক রাস্তা দিয়ে নামবে। তো এই যে রাস্তাটা নামবে, এখানে তাদের স্পিড কত হবে? প্রশ্নে বলেই দিছে। প্রশ্নে বলেই দিছে যে ওঠার সময়ে গতি যা হবে, নামার সময়ের গতি হবে তার 1.5 গুণ। তাহলে ওঠার সময়ের গতি ছিল 4, তো 4-এর 1.5 গুণ কত হয়ে যাবে? আপনি বলবেন যে 6। টাইম কত লাগবে? বলে দিচ্ছে যে ওঠার সময়ে যত সময় লাগে, নামার সময়ও ঠিক তত সময় লাগবে। তাহলে ওঠার সময় 2 দিন সময় লাগছে, তাহলে নামার সময়ও সময় লাগবে কয় দিন? আপনি বলবেন যে ভাইয়া 2 দিনই সময় লাগবে। তাহলে এই নামার সময় তারা কত ডিস্টেন্স অতিক্রম করবে? ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড হচ্ছে 6, গুণন হচ্ছে টাইম হচ্ছে 2, তাহলে 6 × 2 কত হয়ে যাবে? এই যে 12 মাইল হয়ে যাবে। অর্থাৎ যখন তারা এইভাবে নেমে আসবে, এইভাবে নেমে আসবে, তখন তারা মূলত এই 12 মাইল পথ নামবে। ঠিক আছে, উত্তর হচ্ছে এটা, যে 12 মাইল।
পরেরটাতে চলে যান। দেখেন 2 নম্বরে কি বলা হচ্ছে যে অজিত, বিলাস অ্যান্ড চিনু start at the same time in the same direction to run circular stadium. Ajit completes a round in 252 seconds, Vilas in 308 seconds, and Chino is 198 seconds. All is starting at the same point. After what time will they all be again at the starting point? বলতেছে যে অজিত, বিলাস এবং চিনু এই তিনজন একই সময়ে একই দিকে একটা বৃত্তাকার স্টেডিয়াম দৌড়ানো শুরু করলো এবং অজিত এই পুরো মাঠ দৌড়ে আসতে সময় নেবে 252 সেকেন্ড, বিলাস 308 সেকেন্ড এবং চিনু 158 সেকেন্ড সময় নেবে এই পুরো বৃত্তটা ঘুরে আবার আগের জায়গায় ফেরত আসতে। তো জিজ্ঞাসা করছে যে আফটার হোয়াট টাইম উইল দে অল বি এগেইন এট দ্য স্টার্টিং পয়েন্ট, কত সময় পরে তারা তিনজন আবার এক জায়গায় মিলিত হবে। ধরে নেন যে এইটা যদি আপনার সেই বৃত্তাকার মাঠ হয়, এটা ধরে নেন যে একটা বৃত্তাকার মাঠ, এটা হচ্ছে তাদের স্টার্টিং পয়েন্ট। এখান থেকে এক, একজন, দুইজন এবং তিনজন এরকম দৌড়ানো শুরু করছে। এরকম দৌড়ে এই পুরো মাঠটা ঘুরে আবার এই জায়গায় আসতে তাদের তিনজনের কত সময় লাগবে, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, মানে তারা তিনজন এইভাবে দৌড়ে দৌড়ে আবার এই জায়গায় আসবে। তো বলতেছে যে একজনের সময় লাগবে এই স্টার্টিং পয়েন্ট থেকে আবার পুনরায় আগের জায়গায় ফেরত আসতে 252 সেকেন্ড, একজনের 308, একজনের 198। তো জিজ্ঞাসা করছে যে তাহলে কত সময় পরে এই তিনজন মানুষ আবার তাদের এই স্টার্টিং পয়েন্টে মিলিত হবে। সহজ হিসাব, কিছুই করা লাগবে না, এখানে জাস্ট লসাগু করে দিতে হবে যে কত সময় পরে মিলিত হবে। এইটা বের করার জন্য আমাকে এই যে অজিতের লাগে হচ্ছে আপনার 252 সেকেন্ড, বিলাসের লাগে হচ্ছে আপনার 308 সেকেন্ড, আর চিনুর লাগে 198 সেকেন্ড। এই তিনটার লসাগু করতে হবে। এই তিনটার লসাগু করলে যে লসাগুটা পাওয়া যাবে সেটাই আমার উত্তর হবে। তো আমরা যদি এখানে লসাগু করি, অনেক বড় সংখ্যা, আমরা যদি 2 দিয়ে লসাগু করি তাহলে এখানে পেয়ে যাবো 126 দুগুণ 52, 308, তার মানে হচ্ছে 154 দুগুণ 308, 198, 99, 90 দুগুণ 80, হ্যাঁ 99 দুগুণ 108। তারপরে আমরা যদি আবার 2 দিয়ে করি এখানে পেয়ে যাবো 63 দুগুণ 126, 77 দুগুণ 154, 99কে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। আমরা যদি এখানে 7 দিয়ে করি, 7, হ্যাঁ 7 দিয়ে যদি করি 7 নং 63, 7 11 77, 99কে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। আমরা যদি এখানে 9 দিয়ে করি, 9কে 9, 11 অ্যাজ ইট ইজ রেখে দিলাম, 9 11 99। আমরা যদি এখানে 11 দিয়ে করি 1 1 1, তাহলে এখানে আমার লসাগু কত হয়ে যাবে? আপনি বলবেন যে ভাইয়া লসাগু হবে 2 গুণন 2 গুণন 7 গুণন 9 গুণন 11, তাই না? 2 দুগুণ 4, 4 সাথে কত 28, 28 আর 11 কত? 28 আর 11 হচ্ছে 308, 28-এর সাথে 11 গুণ দিলে 308, 308 আর 9 কত হয়ে যাবে? 308-এর সাথে 9, 3 নং 27, 8 নং 72, তার মানে 2772 হয়ে যাবে। যে 2772 সেকেন্ডস পরে তারা তিনজন মিলে আবার একত্র হবে ওই স্টার্টিং পয়েন্টে। ঠিক আছে, 2772। এখন প্রশ্নে এই সেকেন্ড দেওয়া নেই, প্রশ্নে মিনিট দেওয়া আছে, সেটাকে আমরা মিনিটে কনভার্ট করব। মিনিটে কনভার্ট করার জন্য কি করব? 60 দিয়ে ভাগ করে দিব। সেকেন্ডকে মিনিটে কনভার্ট করার জন্য কি করব? 60 দিয়ে ভাগ করে দিব। 60 এই 277-এর ভেতরে কতবার যাবে? আপনি বলবেন যে 4 বার যাবে। 4 60 240, তাহলে থাকে 27, 240 না 37 থাকে, 372, 6 60 কত? 6 60 হচ্ছে 360, অর্থাৎ 46 দশমিক সামথিং, অর্থাৎ 46 মিনিট সামথিং কিছু একটা হবে। কারণ 60 দিয়ে 2772-কে ভাগ করলে আমরা 46 দশমিক সামথিং কিছু একটা পাবো, তার মানে 46 মিনিট সামথিং। এখানে একটা অপশনেই 46 মিনিট দেখতে পাচ্ছি, সো এটাই হবে যে 46 মিনিট 12 সেকেন্ড। আমরা যদি আরেকটু কনফার্ম হইতে চাই তাহলে 60-এর সাথে 46-কে গুণ করে দিব। 0 6 6 36, 0 4 6 হচ্ছে 24, তাহলে 0 6 7 2760 হয়ে যাচ্ছে।
তার মানে এক্সট্রা আরও 12 সেকেন্ড থাকতেছে, ঠিক আছে। তার মানে 46 মিনিট 12 সেকেন্ড হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে 46 মিনিট 12 সেকেন্ড পরে এই অজিত, বিলাস এবং চিনু আবার তাদের স্টার্টিং পয়েন্টে মিলিত হবে। ঠিক আছে, 46 মিনিট 12 সেকেন্ড হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 3 নম্বর। দেখেন 3 নম্বরে কি বলা হচ্ছে, যে অন এ 300 মাইল ট্রিপ এ কার ওয়েন্ট 30 miles per hour ফর দ্য ফার্স্ট 100 miles, 50 miles per hour ফর দ্য সেকেন্ড 100 miles, and 60 miles per hour for the third 100 miles. For what fractional part of the time taken for the entire 300 mile trip was the car going 30 miles per hour? বলতেছে যে 300 মাইলের একটা ট্রিপ, যেখানে প্রথম 100 মাইল যাবে 30 মাইল পার আওয়ার বেগে, পরবর্তী 100 মাইল যাবে 50 মাইল পার আওয়ার বেগে, আর শেষ 100 মাইল যাবে 60 মাইল পার আওয়ার বেগে। সো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে ফর হোয়াট ফ্র্যাকশনাল পার্ট অফ দ্য টাইম টেকেন ফর দ্য এন্টায়ার 300 মাইল ট্রিপ ওয়াজ দ্য কার গোয়িং 30 মাইল পার আওয়ার। বলতেছে যে তাহলে এই 300 মাইল পথ যেতে মোট যত সময় লাগে তার কত অংশ সময় এই 30 মাইল পার আওয়ার বেগে যাওয়া হয়েছে এটা বের করেন। জিজ্ঞাসা করতেছে যে 300 মাইল পার আওয়ার 300 মাইল ট্রিপ অতিক্রম করতে যত সময় লাগে তার কত অংশ সময় আমি 30 মাইল পার আওয়ার বেগে রওনা করছি বা 30 মাইল পার আওয়ার বেগে ট্রাভেল করছি, এইটা আমাদেরকে বের করে দেখান। সো আমরা কি জানি ভাই, টাইম মানে কি? টাইম মানে আমরা জানি যে ডিস্টেন্স ডিভাইডেড স্পিড, এই তো কথা। তো আমরা এই যে বলতেছে যে 300 মাইলের মধ্যে প্রথম 100 মাইল পথ যাব 30 মাইল পার আওয়ার বেগে, তাহলে এখানে কত সময় লাগে এটা একটা বিষয়। আবার পরবর্তী 100 মাইল পথ যাব 50 মাইল পার আওয়ার বেগে, শেষ 100 মাইল পথ যাব 60 মাইল পার আওয়ার বেগে। তাহলে দেখি আমাদের মোট কত সময় লাগতেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 10, এখানে যদি আমরা এটাকে মিনিটে কনভার্ট করে দেওয়ার জন্য 60 গুণ করি, তাহলে 3 20, 20 10 200 মিনিট। এখানে 30 মাইল পার আওয়ার বেগে 100 মাইল যেতে আমার সময় লাগছে কত, 200 মিনিট। এখানে লাগবে 2 ঘন্টা, মানে হচ্ছে 120 মিনিট। এখানে লাগবে কত, এখানে যদি 60 গুণ করে দেই তাহলে 6, এখানে 10 বার, 10 10 100, এখানে লাগবে হচ্ছে 100 মিনিট। তাহলে টোটাল কত সময় লাগছে, টোটাল সময় লাগছে কত? আপনি বলবেন যে 200 300 420 মিনিট সময় লাগবে এই 300 মাইল ট্রাভেল করতে। তো এই 420 মিনিটের মধ্যে 30 মাইল পার আওয়ার বেগে আমি কত সময় অতিক্রম করছি, এই যে 200 মিনিট সময় অতিক্রম করছি। প্রশ্ন এটাই জিজ্ঞাসা করছে যে 300 মাইল অতিক্রম করতে যত সময় লাগে তার মধ্যে কত সময় আপনি 30 মাইল পার আওয়ার বেগে ট্রাভেল করছেন। সো এটা যদি ক্যালকুলেশন করি, 0 আর 0 কেটে দেন, 2 এখানে যাবে কতবার, 10 বার, 2 এখানে যাবে কতবার, 21 বার। তার মানে হচ্ছে 10/21। এই যে 10/21 অংশ সময় আমি ব্যয় করছি 30 মাইল পার আওয়ার বেগে যাইতে। পরেরটাতে চলে যান, 4 নম্বর। 4 নম্বরে কি বলা হচ্ছে, যে রাহাত কমপ্লিটস এ জার্নি ইন 10 আওয়ার্স। রাহাত একটা জার্নি 10 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে। হি ট্রাভেলস ফার্স্ট হাফ অফ দ্য জার্নি অ্যাট দ্য রেট অফ 21 কিলোমিটার পার আওয়ার
and second half at the rate of 24 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য টোটাল জার্নি ইন কিলোমিটার। দেখেন এখানে জিজ্ঞাসা করছে যে ফাইন্ড দ্য টোটাল জার্নি ইন কিলোমিটার, তার মানে ডিস্টেন্স বের করতে হবে। আর ডিস্টেন্স মানে কি জানি, স্পিড ইনটু টাইম। এখানে টাইমটা আমাদের দেওয়া আছে যে পুরো জার্নিটা কাভার করবে কয় ঘন্টায়, 10 ঘন্টায়। কিন্তু স্পিড নিয়ে একটা ঝামেলা আছে, স্পিড নিয়ে একটা ঝামেলা আছে। স্পিড নিয়ে ঝামেলাটা কি, এখানে স্পিড নিয়ে ঝামেলাটা হচ্ছে বলতেছে যে সে প্রথম অর্ধেক পথ যাবে 21 কিলোমিটার পার আওয়ার বেগে, আর পরবর্তী অর্ধেক পথ যাবে 24 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে, কিন্তু এখানে আমরা মূলত যে কাজটা করব ডিস্টেন্স বের করার জন্য, সেটা হচ্ছে আমরা এভারেজ স্পিডের সাথে মূলত এই টাইমটাকে গুণ করে দিব। কারণ এভারেজ স্পিড বের করা এখানে সহজ। প্রথম অর্ধেক পথ গেছে 21, তার মানে হচ্ছে এভারেজ স্পিডের সূত্র কি, 2 যাওয়ার সময়ের গতিবেগ 21, ধরে নেন যে ফেরত আসার সময়ের গতিবেগ হচ্ছে 24, নিচে কত, 21 আর 24 যোগ দিলে এই যে 45, টাইম কত, এই যে বলতেছে যে 10 ঘন্টা। ঠিক আছে, তাহলে দেখেন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, 3 এখানে 7 বার, 3 এখানে 15 বার, 3 এখানে 8 বার, 3 এখানে 5 বার, আর যায় না, 8 দুগুণ 16, 7 16 হচ্ছে 112, 112 ডিভাইডেড 5 ইন্টু হচ্ছে 10, 5 এ 10-এর ভিতরে 2 বার যাবে, 112 আর 2 গুণ করে দিলে এই যে 224 কিলোমিটার পেয়ে যাব। তাহলে আমাদের ডিস্টেন্স কত, আমাদের ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে, ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম, সেই স্পিড ইন্টু টাইম করে ডিস্টেন্স হয়ে যাচ্ছে আমার 224 কিলোমিটার। শোন ডি উত্তর। আসেন এখন কথা হচ্ছে যে এভারেজ স্পিড কেন নিলাম। দেখেন এখানে এভারেজ স্পিড নিয়ে কাজ করাই সবচেয়ে সহজ, এখানে এভারেজ স্পিড নিয়ে কাজ করা হচ্ছে সবচেয়ে সহজ। কেন সহজ আমি আপনাকে বলি। এভারেজ স্পিড কখন প্রয়োগ হয়, এভারেজ স্পিড আপনি কখন আপনি মানে এখানে কেন নিলেন, আমি বলি যে এখানে পুরো ডিস্টেন্সটা কত আপনি জানেন না, পুরো ডিস্টেন্স কত আপনি জানেন না। তাহলে ধরে নেন যে পুরো ডিস্টেন্স হচ্ছে ডি কিলোমিটার, তো বলতেছে যে এই ডি কিলোমিটারের অর্ধেক মানে D/2 আপনি গেছেন কত, 21 কিলোমিটার পার আওয়ার বেগে গেছেন। আর ডি কিলোমিটারের ভিতরে D/2 অর্ধেক গেছেন 21-এ, তাহলে এই যে বাকি অর্ধেক এইটাতে আপনি কত গেছেন, বলতেছে যে 24 কিলোমিটার পার আওয়ার গেছেন। তাহলে আমি এখানে গড় করতে পারি না, আমি এখানে গড় করতে পারি না যে ভাই ডির মধ্যে অর্ধেক গেছে 21-এ, বাকি অর্ধেক গেছে 24-এ, তাহলে এই ডি কিলোমিটার পথ আমি গড়ে কত কিলোমিটার পার আওয়ার বেগে গেছি, গড়ে কত কিলোমিটার পার আওয়ার বেগে গেছে এটা আমি হিসাব সহজেই করতে পারি। তাহলে আপনি বলবেন যে ভাই গড় যেহেতু বের করবেন তাহলে গড়ের সূত্র প্রয়োগ করেন। এখানে অর্ধেক গেছে 21-এ, বাকি অর্ধেক গেছে 24-এ, তাহলে আমি বলবো যে ভাই ডিতে কত গেছে এটা বের করেন, মানে এই দুইটা মিলে কত অর্থাৎ গড়ে কত সেটা বের করেন। তাহলে গড় বের করা হচ্ছে এখানে সহজ কাজ। তাহলে আমরা কি করি যে গড়ের সূত্র এই যে 2xy ডিভাইডেড x+y, কারণ এইটাও তো আমার স্পিড, এইটাও আমার স্পিড না, তাহলে স্পিডের সাথে টাইমকে গুণ করে দিলে আমি ডিস্টেন্স পাবো। এখন কথা হচ্ছে যে এই স্পিডের নামটা একটু ভিন্ন, যে এটা হচ্ছে এভারেজ স্পিড, কিন্তু কাহিনী তো একই। আপনি দুইটা আলাদা আলাদা করে হিসাব করার চেয়ে একবারে হিসাব করে দিয়েছেন। ঠিক আছে, এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, তাছাড়া আলাদা আলাদা করে হিসাব করলে আবার বিষয়টা লেংদি হয়ে যায়। এই জন্য আমরা গড় বের করছি, যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে অর্ধেক পথ এত অর্ধেক পথ এত, তার মানে এই পুরো পথ গড়েই যাবে, মানে গড় স্পিড কত সেটা আমি বের করতে পারতেছি। বোঝা গেছে, তাছাড়া আলাদা আলাদা করে করতে গেলে লেংদি হয়ে যাবে বিষয়টা। পরেরটাতে চলে যান। 5 নম্বরে কি বলতেছে যে an ambulance travels 10 miles at a speed of 70 miles per hour. How fast must the ambulance travel on the return trip if the round time is 20 minutes? বলতেছে যে একটা অ্যাম্বুলেন্স 10 মাইল পথ অতিক্রম করবে 75 মাইল পার আওয়ার বেগে। তো বলতেছে যে
ফেরত আসার সময় এই অ্যাম্বুলেন্সের গতিবেগ কত হতে হবে যদি রাউন্ড টাইম সময় 20 মিনিট দেয়, অর্থাৎ আপনি 10 মাইল পথ যাবেন আবার 10 মাইল পথ ফেরত আসবেন, এতে করে আপনাকে টোটাল টাইম ওরা কত বেঁধে দিছে? টোটাল টাইম বেঁধে দিছে যে 20 মিনিট সময়ের মধ্যে তুমি 10 মাইল যাবা এবং আসবা। সো যখন সে যায় তখন তার সময় কত লাগছে? সময় মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড স্পিড কত, এই যে 75। সো আপনি বলবেন যে এটাকে তো এভাবে ক্যালকুলেশন করতে পারবো না, মিনিটে কনভার্ট করে দেওয়ার জন্য এখানে 60 গুণ করে দিব। তাহলে 15 এখানে 4 বার, 15 এখানে 5 বার, 5 এটার ভিতরে যাবে 2 বার, 4 দুগুণ 8 মিনিট। তাহলে আপনি বলবেন যে ভাই 20 মিনিট আমাকে সময় দিছেন যাওয়া এবং আসা, তো আমি যাওয়ার সময় আমার 8 মিনিট সময় লাগতেছে। সো আমি যখন রিটার্ন করব, ফেরত আসব, তখন আমার সময় কত লাগবে? 12 মিনিট সময়ের মধ্যে আমাকে ফেরত আসতে হবে। তাহলে 12 মিনিট সময়ের মধ্যে যদি আমি ফেরত আসি, তাহলে এই ফেরত আসার সময়ে আমার গতিবেগটা কত হবে? ফেরত আসার সময় আমার গতিবেগ কত? আপনি বলবেন যে গতিবেগ মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড টাইম। সো ডিস্টেন্স তো এখানে দেওয়াই আছে যে 10 মাইল অতিক্রম করব। টাইম কত? এই যে 12। এই 12কে ঘন্টায় কনভার্ট করে দেওয়ার জন্য কি করব? 60 দিয়ে ভাগ করে দিব। তাহলে এখানে কত হবে? 10 × 60 ডিভাইডেড হচ্ছে 12। 12 60-এর ভিতরে 5 বার, 5 10-এ কত হয়ে যাবে? এই যে 50 মাইল/আওয়ার হয়ে যাবে। যে ফেরত আসার সময় আমাকে অবশ্যই 50 মাইল/আওয়ার বেগে ফেরত আসতে হবে, তাহলে আমার টোটাল সময় যে 20 মিনিট দিয়েছেন এই 20 মিনিটে আমি যাতায়াত করতে পারবো। ঠিক আছে, 50 মাইল/আওয়ার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। যে ফেরত আসার সময় আমাকে 50 মাইল/আওয়ার বেগে ফেরত আসতে হবে। পরেরটাতে চলে যান, 6 নম্বর। ছয় কি বলা হচ্ছে? যে কাজল রাইডিং হিজ বাইক অ্যাট 24 কিলোমিটার/আওয়ার, হিজ অফিস 5 minutes late. If he would have reached the office 4 minutes earlier than the scheduled time by traveling 25% faster, how far is his office from his house in kilometer? বলতেছে যে কাজল যদি 24 কিলোমিটার/আওয়ার বেগে তার অফিসে যায়, তাহলে অফিসে পৌঁছাইতে 5 মিনিট বিলম্ব হবে। আর যদি সে তার গতিবেগ 25% বৃদ্ধি করে, গতিবেগ 24-এর জায়গায় যদি 25% বৃদ্ধি করে দেয়, তাহলে সে 4 মিনিট আগেই অফিসে পৌঁছে যাবে। তো জিজ্ঞাসা করছে যে তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত কিলোমিটার, এটা বের করে দেখান। আগে প্রথমে গতিবেগটা বের করি। একটা গতিবেগ, এখানে স্পিড 1 দেওয়া আছে 24 কিলোমিটার। এখন স্পিড 2 কত? বলতেছে যে গতিবেগ আগে 24 ছিল, এখন যদি গতিবেগ 24-এর চেয়ে 25% বেশি করেন, তাহলে 24-এর 25% মানে হচ্ছে 1/4 করলে কত হয়ে যাবে? 24 যোগ এই যে 6, অর্থাৎ 30 কিলোমিটার/আওয়ার হয়ে যাবে। অর্থাৎ আগে গতিবেগ ছিল 24, এখন গতিবেগ কত? 30 কিলোমিটার/আওয়ার। সো তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত আমরা জানি না, ধরে নিচ্ছি যে d কিলোমিটার। তার মানে এই d কিলোমিটার পথ যদি 24 কিলোমিটার/আওয়ার বেগে যায়, আবার এই d কিলোমিটার পথ যদি সে 30 কিলোমিটার/আওয়ার বেগে যায়, তাহলে এই দুইটা সময়ের পার্থক্য কত হবে? ওই যে প্রশ্নে বলে দিছে যে 24-এ গেলে 5 মিনিট বিলম্ব হবে, আর যদি 30-এ যায় তাহলে 4 মিনিট আগেই পৌঁছাইতে পারবে। তার মানে এই দুইটা সময়ের পার্থক্য কত? 5 আর 4-এ 9 মিনিট। এই 9-কে ঘন্টায় কনভার্ট করে দেওয়ার জন্য আমরা 60 দিয়ে ভাগ করে দিব, তাই না? তাহলে 24 30-এর লসাগু কত? আপনি বলবেন যে 120। এখানে যাবে 5 বার, 5d মাইনাস এখানে হচ্ছে 4d, এখানে 3 দিয়ে ভাগ করে দিলে 3 3 9, 3 20 60, 20 এই 120-এর ভিতরে যাবে কতবার? 6 বার। তাহলে 5d থেকে 4d বাদ দিলে শুধু d থাকে, 6 আর 3 গুণ করে দিলে কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। তার মানে তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? এই যে 18 কিলোমিটার।
পরেরটাতে চলে যান। 7 নাম্বার। সাথে কি বলতেছে যে অ্যান উবার এক্স কার চার্জেস টাকা 40 অ্যাজ বেস ফেয়ার, টাকা 3.6 ফর ইচ 0.2 অফ এ কিলোমিটার, and a taka 180 per hour as the traveling time charge. What will be the fare for a 6 kilometer trip if the traveling time is 110 minutes? বলতেছে যে একটা গাড়ি বেজ ফেয়ার হচ্ছে 40 টাকা, আর প্রতি 0.2 কিলোমিটারে আপনার কাছ থেকে কত টাকা করে নিবে? 3 টাকা 60 পয়সা করে নিবে। এবং প্রতি ঘন্টায় সেই গাড়িকে কত দিতে হবে? 180 টাকা প্রতি ঘন্টা দেওয়া লাগবে। তার মানে একটা গাড়িতে চললে 3টা খরচ, একটা গাড়িতে চললে 3টা খরচ, যে আপনাকে বেস ফেয়ার দেওয়া লাগবে কত টাকা? 40 টাকা দেওয়া লাগবে, এটা ফিক্সড। ঠিক আছে। আর একটা হচ্ছে প্রতি কিলোমিটারে, মানে প্রতি 0.2 কিলোমিটারে দিতে হবে 3 টাকা 60 পয়সা। তাহলে 0.2 কিলোমিটারে যদি আমি 3 টাকা 60 পয়সা দেই, তাহলে আমি গেছি কত? 6 কিলোমিটার। তাহলে 6 কিলোমিটারে আমাকে কত টাকা খরচ দিতে হবে? আপনি বলবেন যে 3 টাকা 60 গুণন 6, নিচে হচ্ছে 0.2, এই দশমিক দশমিক তুলে দেন। ঠিক আছে। 2 এই 36-এর ভিতরে কতবার যাবে? 18 বার। 18-র সাথে 6 গুণ করলে কত হয়ে যাবে? 6 18 108 টাকা। তার মানে 6 কিলোমিটারে আমার খরচ কত হবে? 108 টাকা খরচ হবে। তাহলে একটা খরচ হচ্ছে আপনার 40 টাকা, একটা খরচ হচ্ছে আমার 108 টাকা। আরেকটা খরচ হচ্ছে যে 180 টাকা দেওয়া লাগবে প্রতি ঘন্টায়, অর্থাৎ প্রতি ঘন্টায় আমাকে দিতে হবে কত? 180 টাকা। এখন এই 6 কিলোমিটার পথ যাইতে আমার সময় কত লাগছে? 110 মিনিট। তাহলে আপনি বলবেন যে ভাইয়া 60 মিনিটে যদি 180 টাকা দেওয়া লাগে, তাহলে আমি গাড়িতে ছিলাম কত মিনিট? 110 মিনিট। 110 মিনিটে দিব কত? 180 গুণন 110 ডিভাইডেড কত? 60। 60 এটার ভিতরে 3 বার যাবে, এখানে কত হয়? 330 টাকা হয়ে যায়। তাহলে টোটাল আমার কত টাকা আসতেছে? আপনি বলবেন যে ভাইয়া 330 টাকা, এখানে হচ্ছে 108 টাকা, এখানে হচ্ছে 40 টাকা। তাহলে টোটাল কত আসতেছে? এখানে 8, 4 3 7, 3 1 4, অর্থাৎ টোটাল 6 কিলোমিটার পথ ট্রাভেল করতে আমাকে 478 টাকা ভাড়া গুনতে হবে। 478 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 8 নম্বর। দেখেন আটা কি বলা হচ্ছে যে এ হাইকার ওয়াকড ফর 2 days, একজন হাইকার 2 দিন হাঁটে। অন দ্য সেকেন্ড ডে দ্য হাইকার ওয়াকড 4 hours longer and at an average speed 2 miles per hour faster than he walked on the first day. বলতেছে যে একজন হাইকার 2 দিন হাঁটে, তো দ্বিতীয় দিনে সে প্রথম দিনের চেয়ে 4 ঘন্টা বেশি হাঁটবে এবং প্রথম দিনের চেয়ে 2 মাইল পার আওয়ার বেশি বেগে হাঁটবে, মানে তার গতিবেগ প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে 2 মাইল পার আওয়ার বেশি হবে। ইফ ডিউরিং দ্য 2 days হি ওয়ার্কড এ টোটাল অফ 104 মাইলস, বলতেছে যে 2 দিনে সে যদি 104 মাইল পথ হাঁটে অ্যান্ড স্পেন্ড এ টোটাল অফ 20 আওয়ার্স, এবং মোট সময় যদি 20 ঘন্টা ব্যয় করে হাঁটার পিছনে, হোয়াট ওয়াজ হিজ এভারেজ স্পিড অন দ্য ফার্স্ট ডে, তাহলে প্রথম দিনের তার গতিবেগটা কত ছিল এটা বের করে। প্রথম দিনের তার গতিবেগ কত ছিল এটা বের করে। ভাই খুবই সিম্পল জিনিস, সবই দেওয়া আছে, দেখাই যাচ্ছে কি হবে। এখানে আমরা যদি প্রথম দিন এবং দ্বিতীয় দিনের টাইমটাকে হিসাব করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 দিনে সে টোটাল কত হাঁটে? আপনি বলবেন যে 20 ঘন্টা হাঁটে, 20 ঘন্টা হাঁটে। তো প্রশ্নে বলেই দিচ্ছে যে প্রথম দিনে যা হাঁটবে দ্বিতীয় দিনে হাঁটবে তার চেয়ে 4 ঘন্টা বেশি। তাহলে আমরা বলতে পারি না যে ভাই প্রথম দিন যদি সে এক্স ঘন্টা হাঁটে, দ্বিতীয় দিনে কত হাঁটবে? এই এক্স এর চেয়ে 4 ঘন্টা বেশি হাঁটবে।
এক্সের চেয়ে 4 ঘন্টা বেশি হাঁটবে, কারণ প্রশ্ন তো তাই বলতেছে যে প্রথম দিনে যা হাঁটবে দ্বিতীয় দিনে হাঁটবে তার চেয়ে 4 ঘন্টা বেশি। তার মানে প্রথম দিনে এক্স ঘন্টা হাঁটলে দ্বিতীয় দিনে হাঁটবে কত, এক্সের চেয়ে 4 ঘন্টা বেশি। তাহলে এই দুইটার সময় যোগ করলে আমি কত পাবো, 20 পাবো। তাহলে 2x ইজ ইকুয়াল টু 20 থেকে 4 বিয়োগ করলে 16 হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, 8। তাহলে আমি এখান থেকে খুব ইজিলি বলতে পারি যে ভাইয়া প্রথম দিনে সে হাঁটবে 8 ঘন্টা, আর দ্বিতীয় দিনে সে হাঁটবে কত, এই যে 12 ঘন্টা। ঠিক আছে, 8 ঘন্টা আর 12 ঘন্টার বিষয় আমাদের ক্লিয়ার হয়ে গেল। আপনি বলবেন যে ওকে ফাইন। এখন খেয়াল করেন, এই যে 2 দিনে সে টোটাল হাঁটছে কত, 104 মাইল পথ হাঁটছে, 104 মাইল। তাহলে প্রশ্নে বলে দিচ্ছে যে প্রথম দিনে তার হাঁটার গতিবেগ যত হবে, তো আমি ধরে নিচ্ছি যে প্রথম দিনে তার হাঁটার গতিবেগ হচ্ছে a মাইল/আওয়ার। দ্বিতীয় দিনে তার হাঁটার গতিবেগ কত হবে, বলতেছে যে প্রথম দিনের চেয়ে 2 মাইল/আওয়ার বেশি হাঁটবে, তাহলে দ্বিতীয় দিনে তার হাঁটার গতিবেগ হবে a+2 মাইল/আওয়ার হবে। তাহলে আমরা যদি দেখি যে 2 দিনে সে 104 মাইল হাঁটছে, তাহলে প্রথম দিনে যদি 8 ঘন্টা হাঁটে, তাহলে 8 ঘন্টায় কত দূর পথ হাঁটছে। আপনি বলবেন যে 1 ঘন্টায় হাঁটে এ, তাহলে 8 ঘন্টায় হাঁটবে কত, এই যে 8 হাঁটবে। দ্বিতীয় দিনে সে কত মাইল হাঁটে, আপনি বলবেন যে a+2 মাইল হাঁটে 1 ঘন্টায়, তাহলে দ্বিতীয় দিনে হাঁটছে কত, 12 ঘন্টা। তাহলে টোটাল হাঁটে কত, 12 × a+2। এই দুইটা ডিস্টেন্স যোগ করে দিলে কত পাবো, 2 দিনে টোটাল হাঁটছে কত, 104 হাঁটছে। এখন ক্যালকুলেশন করেন, 8a+12a+24 ইজ ইকুয়াল টু 104, 12 8 20, এ ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 80, তাহলে এ সমান সমান কত, 4। তাহলে প্রশ্ন তো এটাই জিজ্ঞাসা করছে যে হোয়াট ওয়াজ হিজ এভারেজ স্পিড অন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ প্রথম দিনে সে কত মাইল/আওয়ার বেগে হাঁটছে এটা বের করেন। আমরা এখানে ধরে নিছি যে প্রথম দিনে সে a মাইল/আওয়ার বেগে হাঁটছে, এর মান কত বের হয়েছে, 4। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি 4। বোঝা গেছে, এখানে এই ক্যালকুলেশন না করলে হয়, 20 দেখেই বোঝা যায় প্রথম দিনে 8 হাঁটলে পরের দিনে 12 হাঁটবে। ঠিক আছে, এই ক্যালকুলেশন জাস্ট বোঝানোর জন্য দেখাইলাম। পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন 9 কি বলা হচ্ছে যে এ কার ট্রাভেলিং at a certain constant speed takes 2 seconds longer to travel 1 kilometer then it would take to travel 1 kilometer at 75 kilometer per hour. At what speed in kilometer per hour is the car traveling? এখানে বলা হচ্ছে যে একটা গাড়ি একটা নির্দিষ্ট গতিতে 1 কিলোমিটার পথ যাইতে 2 সেকেন্ড বেশি সময় নেবে কার চেয়ে। বলতেছে যে ওই 1 কিলোমিটার পথ যদি সে 75 কিলোমিটার/আওয়ার বেগে যায় তার চেয়ে, অর্থাৎ 1 কিলোমিটার পথ 75 কিলোমিটার/আওয়ার বেগে গেলে আপনার যত সময় লাগবে, এই 1 কিলোমিটার পথ একটা নির্দিষ্ট গতিতে গেলে তার চেয়ে 2 সেকেন্ড বেশি সময় লাগে। তো জিজ্ঞাসা করছে যে অ্যাট হোয়াট স্পিড ইন কিলোমিটার/আওয়ার ইজ দ্য কার ট্রাভেলিং, তাহলে ওই গাড়িটা কত কিলোমিটার/আওয়ার বেগে ট্রাভেল করতেছিল এটা আমাদের বের করতে হবে। ভাই সহজ হিসাব, এখানে আমরা টাইমকে ইকুয়েট করব, আর টাইম মানে আমরা সবাই জানি যে ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। সেখানে ডিস্টেন্স আমাদের দেওয়া আছে 1 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই যে 1 কিলোমিটার দূরত্ব, আমি যদি প্রথমে x কিলোমিটার/আওয়ার বেগে যাই, তাহলে আমার 2 সেকেন্ড সময় বেশি লাগবে কার চেয়ে, আমি যদি এই 1 কিলোমিটার পথ 75 কিলোমিটার/আওয়ার বেগে যাই তার চেয়ে। আমি 1 কিলোমিটার পথ 75 কিলোমিটার/আওয়ার বেগে গেলে আমার যত সময় লাগে, এই 1 কিলোমিটার পথ x কিলোমিটার/আওয়ার বেগে গেলে তার চেয়ে আমার কত সময় বেশি লাগবে, 2 সেকেন্ড সময় বেশি লাগবে। তাহলে এইগুলা যেহেতু ঘন্টায়, সেই 2 সেকেন্ডকে ঘন্টায় কনভার্ট করে দেওয়ার জন্য কি করতে হবে, 2 সেকেন্ডকে মিনিটে কনভার্ট করে দেওয়ার জন্য আগে 60 দিয়ে ভাগ করতে হবে, তারপরে এইটাকে ঘন্টায় কনভার্ট করার জন্য আবার 60 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, 1/x - 1/75 ইজ ইকুয়াল টু কত, 2 এটার ভিতরে 30 বার, তাহলে 1/30 আর 60 কত হয়ে যাবে, এই যে 1800 হয়ে যাবে। এখানে যদি আমরা লসাগু করি তাহলে আমরা পেয়ে যাব কত, 75x,
তাহলে এখানে পেয়ে যাবো হচ্ছে এক্স এক্স কেটে যাবে, 75 মাইনাস 75 75 কেটে যাবে, এখানে থাকবে শুধু এক্স ইজ ইকুয়াল টু কত, 1/1800। ঠিক আছে, 25 দিয়ে যদি আমরা ভাগ করি, 25 এখানে 3 বার যাবে, 25 এখানে কতবার যাবে, 25 দিয়ে 1800-র ভিতরে 6 25, 7 25-এ 175, তাই না, 7 25-এ 175, 0 25 দুগুণে 50, 72 বার, 3 এই 72-এর ভিতরে কতবার যাবে, 24 বার যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে ভাই এখানে 24 দিয়ে 75-কে গুণ করলে আবার কত পাবো, 24 75 1800-ই পেয়ে যাবো, তো 1800 সেম জিনিস পাবো না। তাহলে 24 আর 75 গুণ করলে 1800 পেয়ে যাব, মাইনাস হচ্ছে এই যে 24x ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে এখানে 1800 ইজ ইকুয়াল টু 24x-কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে x এর মান কত, কিছুক্ষণ আগে করছি যে 24 দিয়ে 1800-কে ভাগ করলে এই যে 75 পাওয়া যাবে, তাহলে x এর মান কত হবে, 75। তো প্রশ্ন তো এটাই জিজ্ঞাসা করছে যে আপনি এই 1 কিলোমিটার পথ কত মাইল পার আওয়ার বেগে যাবেন বা কত কিলোমিটার পার আওয়ার বেগে যাবেন যাতে করে আপনার 2 সেকেন্ড বেশি সময় লাগে। সো আমরা ধরছিলাম এক্স, এই এক্স এর ভ্যালু কত বের হয়েছে, 75 কিলোমিটার পার আওয়ার। এটাই হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 75 কোথায় আছে, এখানে তো উত্তরই নাই ভাই, যেখানে 75 হবে না কত হবে দেখেন তো, 24, এখানে কোথায় ভুল করলাম, উত্তর তো 75 নাই। তাহলে 75x 1800, আমরা এক্স এক্স কাটলো, তাহলে 75 থাকলো, মাইনাস এখানে এক্স থাকলো, ওকে ফাইন, সমান সমান এখানে 1/1800 ছিল, সো 75 দিয়ে ভাগ করে দিলে 25 এখানে 3 বার, 25 এই 1800-র ভিতরে কতবার যাবে দেখেন, 72 বার, তাহলে 3 এখানে 24 বার, 24 আর 75 1800 মাইনাস 24x, 24-কে ওই পাশে নিয়ে গেলাম, ঠিকই তো আছে, এক্স এর মান তো 75-ই আসতেছে, কোথায় ভুল করলাম দেখেন তো, অপশনে তো 75 নাই। মানে কোথায় ভুল করলাম, ঠিকই তো আছে, 2 seconds longer to travel 1 kilometer than it would take to travel 1 kilometer 75 kilometer per hour. Okay, fine. At what speed in kilometer? তাহলে এখানে 3600, আমি দেখছেন, আমি যে এখানে শূন্য কেন দিছি, এখানে তো এক আমার উপস্থিত, এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটাতে ভুল করতেছিলাম, এখানে তো এক আছে, এই একটাকে আমি খেয়াল করতেছি না, এই এক আছে, এই যে দেখেন হয়ে গেছে, এই এক্স এর সাথে এই একটা আর গুণ হবে, আমি এখানে মানে শুধু নিচের অংশটুকুই দেখছি যে কিছুই তো নাই, তার মানে শূন্য হবে, এখানে এই জায়গাটাতে ভুল করছি, এই এক্স এর সাথে এক গুণ হয়ে কত হয়ে যাবে, এখানে এক্স হবে না। এখন খেয়াল করেন, এই এক্স এর সাথে এখন এই যে -24x এটা প্লাস হয়ে যাবে, আর এখানে কত, এই যে 1800 হবে, তাহলে 24-এর আর এক্স মিলে কত হয়ে যাবে, 25x। সো 25x সমান সমান যদি 1800 হয়, এইবার দেখেন এক্স এর মান কত হয়ে যাবে, এই যে 72 হয়ে যাবে। এইবার হচ্ছে, আমি শুধু এই নিচের অংশটা দেখে এখানে শূন্য বসাই দিছি যে কিছুই তো নাই, তার মানে শূন্য হবে। দেখেন এক্স এর মান তাহলে কত হবে, এই যে 72, একটু কারেকশন করে নিন, 72 হবে, যে 72 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
পরেরটাতে চলে যান। দেখেন 10 নম্বরে কি বলতেছে যে দ্য স্পিড অফ এ মোটর বোট ইট সেলফ ইজ 20 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রেট অফ ফ্লো অফ দ্য রিভার ইজ 4 কিলোমিটার পার আওয়ার। Moving with the stream, the boat went 120 kilometer. What distance will the boat cover during the same time going against the stream? বলতেছে যে ভাই একটা নৌকার গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এই নৌকাটা স্রোতের অনুকূলে 120 কিলোমিটার পথ যাবে। তো বলতেছে যে একই সময় অর্থাৎ স্রোতের অনুকূলে 120 কিলোমিটার পথ যাইতে যত সময় লাগে ঠিক তত সময়ে স্রোতের প্রতিকূলে কত কিলোমিটার পথ যাবে। তাহলে আপনি বলবেন যে ভাই ডাউন স্ট্রিম স্পিড কত হবে, যেহেতু নৌকার গতিবেগ জানি 20, স্রোতের গতিবেগ 4, তাহলে এই দুইটা যোগ করে দিলে আমরা ডাউন স্ট্রিম স্পিড কত পাবো 24। তাহলে আমার টাইম কত, এই যে 120 কিলোমিটার পথ আমি যদি প্রতি ঘন্টায় 24 কিলোমিটার পার আওয়ার বেগে যাই তাহলে সময় কত লাগবে, 5 ঘন্টা সময় লাগবে। এখন বলতেছে যে এই 5 ঘন্টা সময়ে আমি স্রোতের প্রতিকূলে কতটুকু পথ যাব, তাহলে বলবেন যে প্রতিকূল গতিবেগ কত। আপনি যখন বলবেন যে নৌকার গতিবেগ 20 থেকে স্রোতের গতিবেগ 4 বিয়োগ করে দেন তাহলে প্রতিকূল গতিবেগ পেয়ে যাবেন 16। তার মানে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যদি 16 যায় তাহলে এই যে একই সময় মানে হচ্ছে 5 ঘন্টায় আমি কত দূর যাব, এই যে 5 × 16 80 কিলোমিটার পথে যাব স্রোতের প্রতিকূলে। 80 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় যাব 80 কিলোমিটার। পরেরটাতে চলে যান 11 নম্বর। দেখেন 11তে বলা হচ্ছে যে এ রানস 25% ফাস্টার দেন বি অ্যান্ড ইজ এবল টু গিভ হিম এ স্টার্ট অফ 7 মিটার্স টু এন্ড এ রেস ইন এ টাই। হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য রেস? এখানে বলা হচ্ছে যে এ বির চেয়ে 25% বেশি জোরে দৌড়াইতে পারে। তো বেশি জোরে দৌড়াইতে পারে দেখে একটা রেসে এ বিকে 7 মিটার সামনে থেকে দৌড়াইতে বলল এবং ফলাফল স্বরূপ তাদের দৌড় প্রতিযোগিতা কি হয়ে গেল, টাই হয়ে গেল, ড্র হয়ে গেল। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য রেস, তাহলে এই রেসটার দূরত্ব কত। ধরে নেন যে এইটা হচ্ছে তাদের স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে তাদের স্টার্টিং পয়েন্ট, আর এইটা হচ্ছে তাদের এন্ডিং পয়েন্ট, ঠিক আছে। তো এই দূরত্বটা কত এইটা আমাদের বের করতে হবে। তো এখানে বলা হচ্ছে যে এ যেহেতু বেশি জোরে দৌড়ায় তো একটু সেনামি কইরা কি করছে, বিকে বলছে যে ভাই তুই এখান থেকে দৌড়া। বি দৌড়াবে এখান থেকে আর এ দৌড়াবে এখান থেকে। যে এ আর বির মধ্যবর্তী দূরত্ব কত, 7 মিটার। কারণ এ বেশি জোরে দৌড়ায় তো ও চিন্তা করছে ওকে একটু সামনে দেই। তো এ বিকে 7 মিটার সামনে দিছে, বি এখান থেকে দৌড়ানো শুরু করছে আর এ এখান থেকে দৌড়ানো শুরু করছে। তো দেখা গেছে যে এই দৌড় প্রতিযোগিতাটা ড্র হয়েছে, অর্থাৎ তারা দুইজন এ এবং বি একই সময়ে তাদের এই এন্ডিং পয়েন্টে পৌঁছে গেছে, অর্থাৎ তাদের মধ্যে দৌড় প্রতিযোগিতা ড্র হয়ে গেছে। তো জিজ্ঞাসা করছে যে এই রেসটা কত মিটারের, অর্থাৎ এই এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এটা কত মিটারের পথ, এটা একটু বের করেন। সো এটা খুবই সহজ জিনিস। এখানে যেহেতু প্রশ্ন আমাকে বলে দিচ্ছে যে এর গতিবেগ হবে বির চেয়ে 25% বেশি, আর 25% মানে আমরা কি জানি 1/4, অর্থাৎ 4-এর ওপর 1 বেশি, অর্থাৎ বির গতিবেগ যদি 4 হয় তাহলে এর গতিবেগ কত হবে, 5 হবে। এর গতিবেগ কত হয়ে যাবে, 5 হবে। তাহলে দুইজন যেহেতু একই সময় দৌড়াচ্ছে এখানে তাদের টাইম সেম না, টাইম এখানে সেম বা টাইম এখানে কি কনস্ট্যান্ট। কারণ এও যেই সময়ে এ যদি সকাল 7টায় দৌড় শুরু করে বিও কি করবে সকাল 7টায় দৌড় শুরু করছে, তার মানে দুইজন একই সময়ে বাঁশিতে ফু দেওয়ার সাথেই তাদের দৌড় শুরু হয়ে গেছে। তাহলে টাইম যদি সেম হয় তাহলে এই যে স্পিডের যেই অনুপাতটা থাকে আর স্পিড আর ডিস্টেন্স এই দুইটা কি হয়ে যাবে,
স্পিড আর ডিস্টেন্স রেশিও দুটো সমান হয়ে যাবে। তো স্পিড যদি 5:4 হয়, ডিস্টেন্সও কত হবে? 5:4 হবে। তাহলে এখানে দেখেন বি কত ডিস্টেন্স কভার করছে, এখান থেকে এখানে গেছে, অর্থাৎ আমরা যেটা অনুপাতে দেখতে পাচ্ছি কত 4। আর এ কোথায় গেছে? এখান থেকে এখানে গেছে, তার মানে এ কত ডিস্টেন্স কভার করছে? 5। তাহলে বির সে এ কতটুকু ডিস্টেন্স বেশি কভার করছে? বি কভার করছে 4 ডিস্টেন্স, এ কভার করছে 5 ডিস্টেন্স। তাহলে এখানে যেটা এক বেশি দৌড়াচ্ছে, প্রশ্নে সেটা কত বেশি দৌড়াচ্ছে? এই যে 7, কারণ বির চেয়ে এ 7 মিটার পিছনে ছিল, 7 মিটার বেশি দৌড়াইতে হয়েছে। তাহলে এই এক যেখানে আমাদের স্ক্রিনে বেশি দৌড়াচ্ছে, প্রশ্নে সেখানে কত বেশি দৌড়াচ্ছে? 7। তাহলে এক সমান সমান যদি 7 হয়, তাহলে পুরো ডিস্টেন্সটা কত সেটা জানতে চাইছে। তাহলে পুরো ডিস্টেন্স দৌড়াইছে কে? এ দৌড়াইছে। তাহলে 5 সমান সমান কত হয়ে যাবে? এই যে 7 5 35 মিটার হবে, যেখানে পুরো রেসটার যে দূরত্ব সেটা হচ্ছে আপনার 35 মিটারের। পরেরটাতে চলে যান, 12 নম্বর। দেখেন 12তে কি বলা হচ্ছে যে এ বাস ট্রাভেলস অ্যাট 54 কিলোমিটার পার আওয়ার হোয়াইল মুভিং, বাট আফটার অ্যাকাউন্টিং ফর স্টপিং টাইম to let passengers on and off the coach, it average speed of 45 km/h. How many minutes does the bus stop for each hour? ওকে ফাইন। এখানে বলা হচ্ছে যে ভাই একটা বাসের গতিবেগ হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ একটা বাস প্রতি ঘন্টায় 54 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। কিন্তু প্রতি ঘন্টায় সে কিছু যাত্রী উঠাবে, তারপরে যাত্রী নামাবে। এটার কারণে দেখা গেছে যার তার গতিবেগ হিসাব করে পরে দেখা যায় যে তার গতিবেগ আর 54-তে নাই, তার গতিবেগ কত হয়ে গেছে? 45 হয়েছে। তো জিজ্ঞাসা করছে যে প্রতি ঘন্টায় সে কত মিনিট স্টপেজ দেয়, প্রতি ঘন্টায় তার স্টপেজ টাইমটা কত। কথা বুঝছেন? একটা বাস যখন রওনা করে তখন 54 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা করছে, ঠিক আছে? এবং পুরো রাস্তাতে তার গতিবেগ 54ই ছিল, কিন্তু গন্তব্যে পৌঁছার পর হিসাব করে দেখা গেল যে তার গতিবেগ আসছে কত? 45 আসছে। তো গতিবেগ 45 কেন? সে তো পুরো পথ 54-তে আসলো। এখন 45 আসার কারণ হচ্ছে যে রাস্তার মধ্যে সে যাত্রী উঠাইছে, যাত্রী নামাইছে, যাত্রীদের যাত্রা বিরতি দিছে, নানা রকম কাহিনী করছে, তাই না? তো এই সব সমস্ত হিসাব করে দেখে যে তার গতিবেগ আর 54 নাই, গতিবেগ কত হয়ে গেছে? 45 হয়ে গেছে। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তাহলে প্রতি ঘন্টায় সে কত মিনিটের জন্য বাস স্টপেজ দেয়, ঠিক আছে? প্রতি ঘন্টায় কত মিনিট যাত্রা বিরতি দেয় বা যাত্রী ওঠানামার জন্য সে কত মিনিট সময় ব্যয় করে প্রতি ঘন্টায়, এইটা বের করেন। সহজ জিনিস ভাই। এখানে আমরা বলবো যে ভাই 54 কিলোমিটার তার গতিবেগ ছিল প্রতি ঘন্টায়, সেই গতিবেগ কমে কত হয়ে গেছে? 45 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেছে। তাহলে এখানে কত কমে গেছে গতিবেগ? আপনি বলবেন যে 9 কিলোমিটার প্রতি ঘন্টা কমে গেছে, অর্থাৎ প্রতি ঘন্টায় সে 9 কিলোমিটার কম যাচ্ছে। তাহলে আমি বলতে পারি না যে প্রতি ঘন্টায় যেহেতু ও 9 কিলোমিটার কম যাচ্ছে, তাহলে এই 9 কিলোমিটার কম যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে প্রতি ঘন্টায় সে কিছু সময় যাত্রা বিরতি দেয়, এই কারণে 9 কিলোমিটার কম যাচ্ছে। তাহলে আমরা এইটাও বলতে পারি যে যত সময়ে সে 9 কিলোমিটার পথ অতিক্রম করত, ঠিক তত সময়ই সে যাত্রা বিরতি দেয়, কারণ ওই সময়টা যাত্রা বিরতি দেওয়ার কারণেই তো সে 9 কিলোমিটার কম যাচ্ছে। তাহলে এখন আমাকে বের করতে হবে যে 9 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত সময় লাগে, এবং সেই সময়টাই হচ্ছে তার স্টপেজ টাইম। তো সেটা বের করা খুবই ইজি একটা কাজ। আমরা বলতে পারি যে 54 কিলোমিটার যায় হচ্ছে 60 মিনিটে, তাহলে এই 9 কিলোমিটার পথ যাবে কয় মিনিটে? এই যে 60 × 9 ডিভাইডেড হচ্ছে 54, 9 এখানে 6 বার, 6 60-এর ভিতরে 10 বার, তার মানে 10 মিনিটে সে 9 কিলোমিটার যাবে। 10 মিনিটে 9 কিলোমিটার যাবে। সো যেহেতু সে 9 কিলোমিটার কম যাচ্ছে, কারণ হচ্ছে
এই যে 10 মিনিট সে বিভিন্ন জায়গায় যাত্রা বিরতি দিছে, এই কারণে তার গতিবেগ 9 কমে গেছে। ঠিক আছে, সো 10 মিনিট হচ্ছে এখানে স্টপেজ টাইম। আসেন পরেরটাতে চলে যান, 13 নম্বর। দেখেন আপনাদেরকে একটা নতুন একটা জিনিস শিখাই। ঠিক আছে, দেখেন নতুন একটা জিনিস, এটা আগে কখনো শেখেননি। সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে এ ম্যান ক্যান রো 50 কিলোমিটার আপ স্ট্রিম অ্যান্ড 72 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 9 আওয়ার্স। হি ক্যান অলসো রো 70 কিলোমিটার আপ স্ট্রিম অ্যান্ড 90 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 12 আওয়ার্স। ফাইন্ড দ্য রেট অফ কারেন্ট। এই ধরনের প্রশ্ন কিন্তু মানে বাংলাদেশে ব্যাংকের পরীক্ষাতে আসছে। ঠিক আছে, এবং এগুলোতে আমরা ধরে নিই না যে, আমি ধরেই নিচ্ছি যে আমার আপ স্ট্রিমে স্পিড এক্স, ডাউন স্ট্রিম স্পিড ওয়াই, তারপরে আমরা ক্যালকুলেশন করি যে 50 কিলোমিটার পথ আমি আপ স্ট্রিমে গেছি, তাহলে 50/x প্লাস 72 গেছি ডাউন স্ট্রিমে, তার মানে 72/y ইজ ইকুয়াল টু 9। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপরে আমরা এই যে 70 কিলোমিটার পথ গেছি আপ স্ট্রিমে, তারপরে 90 কিলোমিটার পথ গেছি ডাউন স্ট্রিমে, সময় কত লাগছে? 12 ঘন্টা লাগছে, এটা 2 নম্বর সমীকরণ। তারপরে এই দুইটা সমীকরণ হিসাব করে আমরা ক্যালকুলেশন বের করি না? এই দুইটা সমীকরণ ভাগ করে, যোগ করে, বিয়োগ করে, ক্যালকুলেশন করে তারপরে আমরা গতিবেগ বের করে দিই যে এত এত এত। ঠিক আছে, ওইগুলো তো পারি, ইকুয়েশন তো পারি, কিন্তু পরীক্ষায় এইটা যখন আসছে আপনি এই ইকুয়েশন কতক্ষণ ধরে সলভ করবেন? ঝামেলা না? সো আমরা কি করব, সহজ একটা পদ্ধতি। আমরা বিভিন্ন জায়গায় দেখছি এলসিএম করতে হয়, বাট এই ধরনের ম্যাথে আপনাকে করতে হবে গসাগু, এইচসিএফ করতে হবে। আমরা বিভিন্ন জায়গায় এলসিএম ধরি, কিন্তু এই শুধুমাত্র স্পেসিফিক এই ম্যাথগুলোতে আপনাকে এইচসিএফ করতে হবে। এখন এইচসিএফ কার কার করবেন আমি আপনাকে বলি। কথা হচ্ছে যে আপনি দুইভাবে ম্যাথটাকে দুইভাবে মানে দুইভাবে চিন্তা করা যায়, দুইভাবে চিন্তা করে আপনি উত্তর বের করতে পারবেন। সেটা হচ্ছে, প্রথম আপনি এইচসিএফ করতে পারেন যে শুধুমাত্র আপ স্ট্রিম ধরে, শুধুমাত্র আপ স্ট্রিমের দিক চিন্তা করে আপনি এইচসিএফ করতে পারেন। সো আপনার প্রথম অংশে এখানে 50 কিলোমিটার পথ আপ স্ট্রিমে গেছে, আর দ্বিতীয় অংশে 70 কিলোমিটার পথ আপ স্ট্রিমে গেছে। তাহলে আমরা কি করব, এখানে 50 আর 70 এই দুইটার এইচসিএফ করে ফেলবো। তো 50 আর 70-এর গসাগু একটা বাচ্চা ছেলেও বলতে পারবে যে 50 আর 70-এর গসাগু হচ্ছে 10। 50 আর 70-এর গসাগু কত? 10 হবে। এই যে 50 আর 70-এর গসাগু 10 বের হইছে, এই 10কেই আমরা আপ স্ট্রিম স্পিড ধরে নিব, যে আপ স্ট্রিম স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। কথা বোঝা গেছে? এইটা হচ্ছে একরকম চিন্তা। এইভাবে করেও আপনি ম্যাথ সমাধান করতে পারবেন। যে ভাই, তাহলে প্রথম অংশে আমাকে বলছে যে এই 50 কিলোমিটার পথ আমি আপ স্ট্রিমে যাব, তাহলে আপ স্ট্রিমে 1 ঘন্টায় যাই 10, তাহলে 50 কিলোমিটার পথ যাইতে কত সময় লাগবে? 5 ঘন্টা সময় লাগবে। তাহলে প্রথম অংশে এই 50 কিলোমিটার আর এই যে 72 কিলোমিটার ডাউন স্ট্রিমে গেলে টোটাল সময় লাগে 9। তাহলে এই 9 ঘন্টার ভিতরে আপ স্ট্রিমে গেছি আমি কয় ঘন্টায়? 5 ঘন্টায় গেছি। তাহলে এই যে ডাউন স্ট্রিমে আমি যাব কয় ঘন্টায়? আপনি বলবেন যে 9 - 5 ইজ ইকুয়াল টু 4 ঘন্টায় যাবেন। তার মানে এখান থেকে আপনি চাইলেই কিন্তু ডাউন স্ট্রিম স্পিডও বের করতে পারেন। ডাউন স্ট্রিম স্পিড বের করতে পারেন না? স্পিড মানে কি? ডিস্টেন্স ডিভাইডেড টাইম। সো এখানে ডাউন স্ট্রিমে গেছেন হচ্ছে 72, তাহলে এই যে আপনার টাইম কত? 5 ঘন্টা গেছেন আপ স্ট্রিমে, তাহলে 4 ঘন্টা যাবেন ডাউন স্ট্রিমে, তাহলে ডাউন স্ট্রিম স্পিড কত হবে? এই যে 18 কিলোমিটার পার আওয়ার হবে, তাই না? তাহলে এখন আপনি এই যে আপনার ডাউন স্ট্রিম স্পিড জানেন 18 কিলোমিটার পার আওয়ার, আপ স্ট্রিম স্পিড জানেন 10 কিলোমিটার পার আওয়ার। আপনাকে প্রশ্নে বলতেছে যে স্রোতের গতিবেগ কত, তো স্রোতের গতিবেগ কিভাবে বের করতে হয় শিখাইছি কিন্তু এর আগে। যে এই যে ডাউন স্ট্রিম স্পিড 18 থেকে আপ স্ট্রিম স্পিড 10 বিয়োগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিবেন, তাইলে আপনি স্রোতের গতিবেগ পাবেন। 18 থেকে 10 বাদ দিলে কত? 8। 8কে 2 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে? 4। তার মানে এই 4 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আমার স্রোতের গতিবেগ। বোঝা গেছে? একটা চিন্তা আসে এইভাবে আপ স্ট্রিম ধরে। আবার কেউ কেউ এই ম্যাথটাকে এইভাবে করে, ঠিক আছে, যে
ডাউন স্ট্রিম ধরে চিন্তা করে, ডাউন স্ট্রিম ধরে চিন্তা করে যে ডাউন স্ট্রিমে গতি কত, মানে দ্রুত কত কত ছিল। এই যে প্রথমে গেছে 72, আর দ্বিতীয় অংশে ডাউন স্ট্রিমে কত গেছে 90। তার মানে এই যে 72 এবং 90, এই দুইটার আপনাকে কি করতে হবে, গসাগু করতে হবে। 72 90 এর গসাগু কত? একটা বাচ্চা ছেলেও বলতে পারবে যে 72 আর 90 এর গসাগু হচ্ছে 18। 72 আর 90 এর গসাগু কত? 18। এই যে 18 আমার গসাগু হইল, এই 18কে আমরা কি করব, ডাউন স্ট্রিম মানবো, যে ডাউন স্ট্রিম স্পিড হচ্ছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে খেয়াল করেন, তাহলে আমি যদি প্রথম অংশটা চিন্তা করি, যে প্রথম অংশে এই যে ডাউন স্ট্রিমে আমি 72 কিলোমিটার পথ যাই, আমার গতিবেগ যদি 18 কিলোমিটার পার আওয়ার করে হয়, তাহলে ডাউন স্ট্রিমে যাইতে আমার কত সময় লাগবে, 4 ঘন্টা। সো প্রথমে আপনি গেছেন কত, প্রথমে আপনি টোটাল 9 ঘন্টা গেছেন না, 9 ঘন্টা। সো 9 ঘন্টার ভিতরে ডাউন স্ট্রিমে যদি আপনি 4 ঘন্টা যান, তাহলে আপ স্ট্রিমে আপনি গেছেন কত, 5 ঘন্টা গেছেন। তাহলে আমরা যদি এখানে আপ স্ট্রিম স্পিড বের করতে চাই, তাহলে কিন্তু খুব ইজিলি বের করতে পারবো, কারণ আমরা জানি যে আপ স্ট্রিমে আমরা কত যাই, 50 যাই। তাহলে প্রতি ঘন্টায় যদি আমরা কত কিলোমিটার যাব, 5 ঘন্টায় যদি 50 যায়, তাহলে 1 ঘন্টায় কত যাব, 10 যাব। তার মানে 10 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আপ স্ট্রিম স্পিড। এখন আপনি এভাবে হিসাব করতে পারেন যে তাহলে ডাউন স্ট্রিম স্পিড আমার জানি 18, আপ স্ট্রিম জানি হচ্ছে 10, তাহলে স্রোতের গতিবেগ কত হবে, 18 বিয়োগ 10 ভাগ হচ্ছে 2, ক্যালকুলেশন করলে এই যে 4 কিলোমিটার পার আওয়ার বের হবে। বোঝা গেছে? বুঝতে পারছেন? ইকুয়েশন ধরে তো সবাই করবে, কথা হচ্ছে যে কম সময়ে করতে পারে কে, এটাতে হবে খেলা। সো এইটাতে আমরা এই টাইপের ম্যাথগুলোতে আমরা এইভাবে খুব ইজিলি সমাধান করতে পারি। এটা একটা টেকনিক বলতে পারে। পরেরটাতে চলে যান। দেখেন 14তে কি বলা হচ্ছে, যে এ ট্রেন 100 meters long moving at a speed of 70 km/h. How long will it take to cross a dog running in the same direction at a speed of 10 km/h? বলতেছে যে 100 মিটার লম্বা একটা ট্রেন 70 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। তো বলতেছে যে একই দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়ানো এক কুকুরকে কত সময়ে অতিক্রম করতে পারবে। তাহলে আপনি বলবেন যে ভাইয়া এখানে প্রথমে আগে রিলেটিভ স্পিড বের করতে হবে, কারণ ট্রেনের গতিবেগ কত, 70, কুকুরের গতিবেগ কত, 10। কুকুর আর ট্রেন একই দিকে দৌড়াচ্ছিল, তাই রিলেটিভ স্পিড কি হবে, বিয়োগ হবে, কারণ তাদের ডিরেকশন সেম। তাহলে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, এই যে 60 কিলোমিটার পার আওয়ার হবে। তো জিজ্ঞাসা করছে যে এই ট্রেনটা ওই কুকুরটাকে কত সময় অতিক্রম করবে। তো টাইম মানে কি, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। ডিস্টেন্স কত, ট্রেনটা যেহেতু কুকুরকে অতিক্রম করবে, তাই ট্রেনের দৈর্ঘ্যটাই হবে এখানে দূরত্ব। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। স্পিড কত, স্পিড মানে হচ্ছে রিলেটিভ স্পিড হচ্ছে এখানে 60, কিন্তু এখানে উপরে মিটার নিচে কিলোমিটার। তাই আমরা কি করব, এই কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে গুণ করব। 6 এখানে 10 বার, 6 এখানে 3 বার। তাহলে এই যে 100 সাথে এই 3 ওপরে উঠে যাবে, নিচে কত, 5 আর 10 50। তাহলে 50 দোকানো 100, 3 দোকানো 6, অর্থাৎ ট্রেনটার ওই কুকুরকে অতিক্রম করতে সময় লাগবে কত, 6 সেকেন্ড। পরেরটাতে যান, 15।
দেখেন 15তে কি বলতেছে যে টু ট্রেনস অফ ইকুয়াল লেংথ আর রানিং অন প্যারালাল লাইন্স ইন দ্য সেম ডিরেকশন at 46 kilometer per hour and 36 kilometer per hour. The faster train passes the slower train in 36 seconds. The length of each train is, দেখেন আমি এই যে ট্রেনের যে লেংথ, এই লেংথ আর হচ্ছে ডিস্টেন্স বের করার সূত্র এক। ট্রেনের লেংথ বা যে কোনো কিছুর লেংথ বা ডিস্টেন্স বের করার সূত্র এক, অর্থাৎ ওই যে স্পিড ইনটু টাইম, এই সূত্র প্রয়োগ করতে হবে। সো এখান থেকে আমরা এই সূত্র প্রয়োগ করলে ট্রেনের লেংথ পাবো। কয়টা ট্রেনের লেংথ পাবো? দুইটা ট্রেনের লেংথ পাবো, যাদের দৈর্ঘ্য কি হবে? সমান হবে। অর্থাৎ প্রথম ট্রেনটার লেংথ যদি এ হয়, দ্বিতীয় ট্রেনটার লেংথ কত হবে? এ হবে। তাহলে টোটাল লেংথ কত হবে? এই যে 2a হবে, 2a হবে। এখন খেয়াল করেন, রিলেটিভ স্পিড বের করতে হবে, কারণ দুইটা ট্রেনের ডিরেকশন একই দিকে। তাহলে একটার গতিবেগ হচ্ছে 46, আরেকটার গতিবেগ হচ্ছে 36। তাহলে রিলেটিভ স্পিড কত হবে? 10 কিলোমিটার পার আওয়ার হবে। সো আমরা যেহেতু লেংথ বের করব, লেংথ মানে কি? স্পিড ইনটু টাইম। সো এখানে লেংথ আমরা কত বের করে রাখছি, যে দুইটা ট্রেনের লেংথ কত হবে? এই যে 2a, তার মানে স্পিড মানে হচ্ছে এই যে 10, এই 10কে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিব। পার সেকেন্ডে কনভার্ট করে দেওয়ার জন্য আমরা কি করব? 5/18 দিয়ে গুণ করব, ঠিক আছে? আর সময় কত? এই যে বলেই দিছে যে 36 সেকেন্ডে একটা আরেকটাকে অতিক্রম করবে, তার মানে টাইম কত? 36। 18 এটার ভিতরে কতবার যাবে? দুইবার। 10 দোকানো 20, 5 20 কত? 100। তার মানে 2 এর সমান সমান যদি 100 হয়, তাহলে যে কোনো একটা ট্রেনের লেন্থ কত হবে? আপনি বলবেন যে ভাই 50 দোকানো 100, অর্থাৎ 50 মিটার হবে। যে একটা ট্রেনের দৈর্ঘ্য কত? 50 মিটার, বা প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 50 করে হবে। পরেরটাতে যান, 16 নম্বর। দেখেন 16তে কি বলা হচ্ছে যে এ ট্রেন 100 মিটার্স লং মুভিং অ্যাট এ স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার crosses a train 120 meters long coming from the opposite direction in 6 seconds. What was the speed of the second train? বলতেছে যে 100 মিটার লম্বা একটা ট্রেন 50 কিলোমিটার পার আওয়ার বেগে বিপরীত দিক থেকে আসা 120 মিটার লম্বা একটা ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? দেখেন এখানে মূলত যে স্পিডটা আমরা পাবো, সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। কারণ কি? এই দুইটা ট্রেনের ডিরেকশন অপোজিট, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? আপনি বলবেন যে ভাই একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 50, আরেকটা ট্রেনের গতিবেগ কত এটা আমরা জানি না, যেহেতু ডিরেকশন অপোজিট তাই এই দুইটা যোগ হয়ে যাবে। তাহলে রিলেটিভ স্পিড কত হবে? 50 প্লাস a। এখন আমাদেরকে বলতেছে যে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত। এখানে মূলত আমরা দ্বিতীয় ট্রেনের গতিবেগ বের করতে পারবো না, এখানে মূলত আমরা এই যে রিলেটিভ স্পিড অর্থাৎ এই যে 50 প্লাস এর মানটা বের করতে পারবো। স্পিড মানেও যা ডিস্টেন্স বাই টাইম, রিলেটিভ স্পিডও ঠিক সেম একই সূত্র দিয়ে বের করা যায়, ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে এই যে রিলেটিভ স্পিড কত? এই যে 50 প্লাস a সমান সমান ডিস্টেন্স কত? আপনি বলবেন যে একটা ট্রেন যেহেতু আরেকটা ট্রেনকে অতিক্রম করতেছে, তাহলে এখানে দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফলই হবে টোটাল ডিস্টেন্স। তাহলে এই 100 আর 120-এর যোগফল কত? 220। এটাই হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স। টাইম কত? কয় সেকেন্ডে অতিক্রম করতেছে? 6 সেকেন্ডে অতিক্রম করতেছে। তো এইটা যেহেতু স্পিডটা যেহেতু সাধারণত কিলোমিটার পার আওয়ারে হয়, তাই এইটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করার জন্য কি করব? এই যে 18/5 দিয়ে গুণ করে দিব। 6 এটার ভিতরে যাবে 3 বার, 5 এটার ভিতরে যাবে 44 বার। তাহলে এই যে 50 প্লাস a সমান সমান কত হয়ে যাবে? 132 হয়ে যাবে। তাহলে এ সমান সমান কত?
132 থেকে 50 বিয়োগ করে দিলে এই যে 82 কিলোমিটার প্রতি ঘন্টা হয়। তো আমার কাছে চাইছে যে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত, আমরা ধরে নিয়েছিলাম এর মান কত বের হয়ে গেছে, এই যে 82 কিলোমিটার প্রতি ঘন্টা বের হয়ে গেছে। পরেরটাতে চলে যান, 17। দেখেন 17তে কি বলতেছে যে এ ম্যান ইজ স্ট্যান্ডিং অন এ রেলওয়ে ব্রিজ which is 180 meter long. He finds that a train crosses the bridge in 20 seconds and crosses him in 8 seconds. How fast was the train traveling? বলতেছে যে একজন মানুষ 180 মিটার লম্বা একটা ব্রিজের উপরে দাঁড়ায় ছিল। তো সে দেখলো যে ট্রেনটা ওই ব্রিজটাকে অতিক্রম করতেছে 20 সেকেন্ডে, আর ওই দণ্ডায়মান মানুষকে অতিক্রম করতেছে 8 সেকেন্ডে। তো জিজ্ঞাসা করছে যে ট্রেনের গতিবেগটা কত, ট্রেনটা কত দ্রুত যায়, এটা বের করে। দেখেন আমরা সবাই জানি যে একটা ট্রেন যখন একটা ব্রিজকে অতিক্রম করে তখন ট্রেন মূলত তার নিজের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য দুইটাকেই অতিক্রম করে। তাহলে ট্রেনটা এই 20 সেকেন্ড সময়ে 180 মিটার লম্বা ব্রিজকে অতিক্রম করছে, দ্যাট মিনস ট্রেন তার নিজের দৈর্ঘ্য এবং ট্রেন ওই ব্রিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে টোটাল সময় কত নিছে, 20 সেকেন্ড সময় নিছে। আর ব্রিজের ওপর দণ্ডায়মান মানুষকে অতিক্রম করতে সময় নিছে কয় সেকেন্ড, 8 সেকেন্ড। আমরা জানি ট্রেনটা যখন কোনো গাছকে বা কোনো মানুষকে অতিক্রম করে বা কোনো বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করে তখন ট্রেন মূলত তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে। তাহলে ট্রেনটা যেহেতু ওই মানুষকে অতিক্রম করছে, তার মানে ট্রেন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় নিছে, 8 সেকেন্ড সময় নিছে। সো এই দুইটাকে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে বলতে পারবো যে শুধুমাত্র ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করতে সময় নিছে কত, 12 সেকেন্ড। ব্রিজের দৈর্ঘ্য মানে হচ্ছে এই যে 180 মিটার, 180 মিটারের দৈর্ঘ্য অতিক্রম করতে সময় নেয় কত, 12 সেকেন্ড। ঠিক আছে। আর আমরা জানি যে একটা ট্রেন 1 সেকেন্ডে যতটুকু পথ অতিক্রম করে সেইটাই তার গতিবেগ। তাহলে 12 সেকেন্ডে যদি 180 যায় তাহলে 1 সেকেন্ডে কতটুকু যাবে, আপনি বলবেন যে 180/12 ইজ ইকুয়াল টু 15 মিটার যাবে। তার মানে ওই ট্রেনটার গতিবেগ কত, 15 মিটার পার সেকেন্ড। কারণ 1 সেকেন্ডে অতিক্রান্ত পথের দূরত্বকে আমরা গতিবেগ বলি। ঠিক আছে। সো এই 15 মিটার পার সেকেন্ড হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 18 নম্বর। দেখেন 18তে কি বলা হচ্ছে যে টু ট্রেনস আর মুভিং ইন দ্য সেম ডিরেকশন at 50 কিলোমিটার পার আওয়ার and 30 কিলোমিটার পার আওয়ার. The faster train crossed a man in the slower train in 18 seconds. Find the length of the faster train. এখানে বলা হচ্ছে যে ভাই দুইটা ট্রেন একই দিকে যাচ্ছিল, একটার গতি 50 কিলোমিটার প্রতি ঘন্টা আর একটার গতি 30 কিলোমিটার প্রতি ঘন্টা। তো বলতেছে যে দ্রুত গতির ট্রেনটা ধীর গতির ট্রেনের ভিতরের একজন মানুষকে 18 সেকেন্ডে অতিক্রম করে। দ্রুত গতির ট্রেনটা ধীর গতির ট্রেনের ভিতরে বসে থাকা একজন মানুষকে
18 সেকেন্ডে অতিক্রম করে, জিজ্ঞাসা করছে যে দ্রুতগতির ট্রেনের গতিবেগটা কত হবে, সরি লেন্থটা কত হবে, এটা বের করেন। সো লেন্থ মানে আমরা কি জানি, স্পিড ইনটু টাইম। কিন্তু এখানে স্পিড মানে হচ্ছে রিলেটিভ স্পিড। যেহেতু দুইটা ট্রেনের গতিবেগ মানে ডিরেকশন এক, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? এই যে 50 - 30 ইজ ইকুয়াল টু 20 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে স্পিড হচ্ছে 20, স্পিড হচ্ছে 20, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দেওয়ার জন্য কি করব, 5/18 দিয়ে গুণ করে দিব, ঠিক আছে। আর এই দ্রুত গতির ট্রেনটা ধীর গতির ট্রেনের ভিতরে একজন দণ্ডায়মান মানুষকে কয় সেকেন্ডে অতিক্রম করতেছে? 18। তার মানে টাইম কত? এই যে 18, 18 কেটে যাবে, 5 আর 20 গুণ করে দিলে আমরা পেয়ে যাব যে দ্রুত গতির ট্রেনের মানে যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 100 মিটার। 5 × 20 = 100। ট্রেনের অঙ্ক সহজ, ঠিক আছে, ট্রেনের অঙ্ক কোনো ঝামেলা নাই। পরেরটাতে চলে যান, 19 নম্বর। দেখেন এটা একটা ঝামেলার ম্যাথ, বুঝতে পারছেন? এই ম্যাথটা খুবই ঝামেলা। ঝামেলা বলতে এখানে প্রশ্নকর্তা আসলে ক্লিয়ার করে নাই আসলে কোন ডিউরেশনটা চাচ্ছে। এটা নিয়ে অনেক মারামারি হয়েছে একটা সময় গ্রুপে, অনেক মানে একজন আরেকজনরে কাদা ছোড়াছুড়ি হয়েছে এই ম্যাথটা নিয়ে, যে এই ম্যাথের উত্তর কত, 1 ঘন্টা নাকি 1.5 ঘন্টা। এখন ম্যাক্সিমাম মানুষজন এই ম্যাথের উত্তর হচ্ছে 1 ঘন্টার পক্ষে দিছে, কারণ তাদের যুক্তি হচ্ছে যে এটা জিমেট ক্লাব থেকে উঠায় দেওয়া ম্যাথ, তো জিমেট ক্লাবে খুব সম্ভবত উত্তর 1 ঘন্টা দেওয়া আছে, এই জন্য সবাই 1 ঘন্টার দিকেই যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে উত্তর 1 ঘন্টা হয়, 1.5 ঘন্টাও উত্তর হয়। আমি দেখাচ্ছি যে কিভাবে 1.5 ঘন্টা উত্তর হচ্ছে এবং কিভাবে 1 ঘন্টা হচ্ছে। কারণ এখানে প্রশ্নকর্তা আসলে আমাদেরকে বলে নাই যে সে আসলে কোন ডিউরেশনটা যাচ্ছে, শুধু বলতেছে যে দ্য ডিউরেশন অফ দ্য ফ্লাইট ওয়াজ, ঠিক আছে। তো এইটা নিয়ে একটা ঝামেলা আছে যে উত্তর আসলে কোনটা হবে এবং উত্তর কোনটা দিবেন, ঠিক আছে। এবং এটা রিটেনেও আসছিল, আইবিএর এমবিএর 2013-14 সালে আসছিল, বিবিএর সরি আইবিএর বিবিএর অ্যাডমিশন টেস্ট আসছিল 2013-14 সালে। আবার এটা রিটেন পরীক্ষাতে ওই প্রশ্নটা দিছে আমাদেরকে। তো আসেন সমাধান করি। দেখেন প্রশ্নটা আগে পড়ি। এখানে বলা হচ্ছে যে ইন এ ফ্লাইট অফ 600 কিলোমিটার, 600 কিলোমিটার একটা ফ্লাইট, অ্যান এয়ারক্রাফট ওয়াজ স্লোড ডাউন ডিউ টু ব্যাড ওয়েদার। খারাপ আবহাওয়ার কারণে প্লেন তার গতি কমায় দেয়। ইটস এভারেজ স্পিড ফর দ্য ট্রিপ ওয়াজ রিডিউসড বাই 200 কিলোমিটার পার আওয়ার। তো এই গতি কমানোর কারণে মানে সে 200 মানে আগে যে গতিতে যাচ্ছিল তার চেয়ে 200 কিলোমিটার পার আওয়ার গতি কমায় দিছে, অর্থাৎ এখন আপনার প্রতি ঘন্টায় 200 কিলোমিটার কম যাবে আর কি, এরকম। অ্যান্ড দ্য টাইম অফ ফ্লাইট ইনক্রিজড বাই 30 মিনিটস। এতে করে তার গন্তব্যস্থানে পৌঁছাইতে 30 মিনিট সময় বেশি লাগবে। দ্য ডিউরেশন অফ দ্য ফ্লাইট ওয়াজ, তাহলে ফ্লাইটের ডিউরেশনটা কত এটা বের করা। দেখেন ধরেন যে খারাপ আবহাওয়ার আগে দুইটা সিচুয়েশন এখানে, একটা হচ্ছে খারাপ আবহাওয়ার আগের একটা সিচুয়েশন, আর একটা হচ্ছে পরের সিচুয়েশন। ধরে নিচ্ছি যে খারাপ আবহাওয়ার আগে আমার গতিবেগ ছিল এক্স, প্লেনের গতিবেগ ছিল এক্স। যখন খারাপ আবহাওয়া শুরু হয়েছে তখন প্লেনের গতিবেগ কত, ওই যে বলে দিচ্ছে যে প্রতি ঘন্টায় 200 কমায় দিছে, তার মানে নতুন গতিবেগ কত হবে, এক্স মাইনাস 200 হয়ে যাবে। ডিস্টেন্স তো আপনার সেমই আছে, ডিস্টেন্স এটাও 600, ডিস্টেন্স এখানেও 600 আছে। টাইম কত, বলতেছে যে আগে যা টাইম লাগতো এখন টাইম লাগবে তার চেয়ে 30 মিনিট বেশি, অর্থাৎ আধা ঘন্টা বা 30 মিনিট বেশি সময় লাগবে। তাহলে স্বাভাবিক ব্যাপার, এই জিনিসগুলো তো আমরা ক্যালকুলেশন করে আসছি যে ভাই আমার যখন গতি কম তখন আমার সময় বেশি লাগবে, এটাই স্বাভাবিক। আর যখন গতি আমার এক্স ছিল তখন আমার একটা সময় লাগতো। তাহলে আমরা এখানে ইকুয়েশনটা এভাবে সাজাইতে পারি না যে ভাই এই যে আমার দূরত্ব তো হচ্ছে 600 কিলোমিটারে,
এই 600 কিলোমিটার দূরত্ব যদি আমি এক্স মাইনাস 200 কিলোমিটার পার আওয়ার বেগে যাই, তাহলে এই যে 600 কিলোমিটার দূরত্ব, আগে যে আমি এক্স কিলোমিটার পার আওয়ার বেগে যাইতাম, তাহলে এখন গতি কমার কারণে আমার সময় বেশি লাগতেছে। তাহলে এই দুইটা সময়ের পার্থক্য কত? এই যে বলে দিছে যে 30 মিনিট বা আধা ঘন্টা। 30 মিনিট বা আধা ঘন্টা। সো এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে কত পাবো? এখানে পেয়ে যাব 600x মাইনাস 600 ইন্টু এক্স মাইনাস 200, ভুল হইলে ধরাই দিন। তাহলে এই যে 600x মাইনাস 600x প্লাস 6 × 2 = 12, 1 2 3 4, আর নিচে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 200x ইজ ইকুয়াল টু কত? হাফ। এই 600 এই 600 কেটে দিলাম, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 200x ইজ ইকুয়াল টু 12 × 24, 1 2 3 4, তারপরে এক্স স্কোয়ার মাইনাস 200x মাইনাস 24, 1 2 3 4 ইজ ইকুয়াল টু 0। 600 600 400 করলে 424, আর 600 200 না 400, হ্যাঁ 600 400 করা যায়। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 600x প্লাস 400x মাইনাস 24, 1 2 3 4 ইজ ইকুয়াল টু কত? 0। এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস 600, এখানে 400 কমন নিলে এই যে এক্স মাইনাস 600 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস 600 ইজ ইকুয়াল টু 0 এবং এক্স প্লাস 400 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স সমান সমান হচ্ছে মাইনাস 400, এক্স সমান সমান হচ্ছে 600। এখানে নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়, এটা আমরা সবাই জানি। তাহলে এক্স এর মান কত বের করছি? 600 বের করছি। এখন আসেন, এক্স এর মান যদি 600 হয়, তাহলে আমাদের স্পিড 1 কত ছিল? এক্স। তাহলে এক্স সমান সমান 600। আর স্পিড 2 কত ছিল? এক্স মাইনাস 200, অর্থাৎ 600 থেকে 200 বিয়োগ করলে এই যে 400। এখন কথা হচ্ছে উত্তর কত? ডিউরেশন অফ দ্য ফ্লাইট, এইটা তারা কি বোঝাচ্ছে? যদি প্রশ্নে উল্লেখ থাকতো যে অরিজিনাল টাইম কত লাগবে, অরিজিনাল টাইম মানে হচ্ছে তুমি 600 কিলোমিটার পথ অতিক্রম করবা, কোনো খারাপ আবহাওয়া ছিল না, ভালো আবহাওয়াই ছিল, অর্থাৎ তখন প্লেনের গতি ছিল 600, তাহলে সময় লাগতো 1 ঘন্টা। এটা হচ্ছে আপনার অরিজিনাল টাইম। এইটা হচ্ছে ফ্লাইটের একটা ডিউরেশন, যে 1 ঘন্টা। আর লেট টাইম যদি বলতো যে খারাপ আবহাওয়ার কারণে যে বিলম্ব হয়েছে, তাতে আমার ফ্লাইটের ডিউরেশন কত, তখন আমার উত্তর কত হতো? এই যে ডিস্টেন্স হচ্ছে আমার 600, খারাপ আবহাওয়ার কারণে গতিবেগ হচ্ছে আমার 400, 200 দিয়ে ভাগ করলে 3, 200 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে 3কে ভাগ করলে এই যে 1.5 ঘন্টা। তাহলে উত্তর আপনি দুইটা, যদি পরীক্ষায় আসে কখনো, দুইটা উত্তরে বের করে দিবেন যে ভাই অরিজিনাল টাইম হচ্ছে 1 ঘন্টা আর লেট টাইম হচ্ছে 1.5 ঘন্টা। এখন পরীক্ষক যেই উত্তর নেয় নেক, ঠিক আছে? পরীক্ষক যে উত্তর নেয় নেক, এটা রিটেনের ক্ষেত্রে। কিন্তু প্রিলিতে আসলে কি করবেন, এটা হচ্ছে বিষয়। প্রিলিতে আসলে যেমন ইন্ডিয়ার যেই মানে ম্যাথমেটিশিয়ান যারা আছে, যারা এই মানে এই ম্যাথগুলো পড়ায়, তাদের 2 3 জনের সাথে এই ম্যাথটা নিয়ে আমি আলোচনা করছি। আমার যিনি মানে আমি যাকে গুরু মানি, এই লোকটার সাথে আমি আলোচনা করছি। উনি মতামত দিছে 1.5 ঘন্টার পক্ষে। যে যদি প্রিলিমিনারিতে আসে, তোমাদের দেশে তো প্রিলিমিনারিতে আসছে, যদি প্রিলিমিনারিতে আবার এটা রিপিট করে, উত্তর ডেফিনেটলি তুমি 1.5 ঘন্টা দিয়ে আসবা। 1.5 ঘন্টা দিয়ে আসবা। আমি বললাম যে লজিক, আমি 1.5 ঘন্টা দিব, তার পিছনে লজিকটা কি? তখন সে আমাকে যেই লজিকটা বলছে সেটা হচ্ছে যে প্রশ্ন পড়ে বুঝতে হবে যে প্রশ্নের টোনটা কোন দিকে যাচ্ছে। আপনাকে এখানে বলেই দিচ্ছে যে খারাপ আবহাওয়ার কারণে আপনি আপনার গতি 200 কিলোমিটার কমায় দিছেন, এই কারণে আপনার সময় 30 মিনিট বেশি লাগতেছে। সো প্রশ্নের এই ভাষাগুলো পড়ে বোঝা যাচ্ছে যে প্রশ্নকর্তা আপনাকে এখানে ডিউরেশন অফ দ্য ফ্লাইট বলতে আপনি এই যে লেট টাইমটা কত, অর্থাৎ এই যে 30 মিনিট সময় বেশি লাগতেছে, এই সময়টা বের করেন। অর্থাৎ আপনি আপনার অরিজিনাল গতিবেগের চেয়ে 200 কিলোমিটার পার আওয়ার কম গেলে আপনি মূলত কত সময় পৌঁছাইতে পারবেন, এইটা মূলত প্রশ্নের টোন দেখে বোঝা যাচ্ছে যে প্রশ্ন আসলে এই দিকে বোঝাচ্ছে। অর্থাৎ লেট টাইমটা কত, এইটা আমাদেরকে বের করতে হবে। এইটা হচ্ছে ওর যুক্তি, ঠিক আছে? এখন আপনাদের কাছে যেটা ভালো মনে হয়, এটা যদি পরীক্ষায় কখনো আসে,
এখন আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটা দিন। 1 ঘন্টা, আমি বলতেছি 1 ঘন্টা জিমেট ক্লাবে দেওয়া আছে। আর ম্যাক্সিমাম মানুষজন বাংলাদেশেও যারা ম্যাথ ট্যাথ পড়ায় তারাও এই 1.5 ঘন্টার পক্ষে মতামত দিছে, যে 1.5 ঘন্টা। কিন্তু প্রশ্নটা ভেগ, যে আসলে ডিউরেশন অফ দ্য ফ্লাইট বলতে পরীক্ষক কি বুঝাইছে, কোন টাইমটা বুঝাইছে। আর রিটেনে আসলে, যেহেতু এটা একবার রিটেনে দিছে, সো রিটেনে আসলে আপনি অবশ্যই এইভাবে টাইম দুইটাই বের করে দিবেন, যে অরিজিনাল টাইম আমার 1 ঘন্টা, লেট টাইম 1.5 ঘন্টা, এখন তোমার যেটা ইচ্ছা উত্তর নাও তুমি। বোঝা গেছে? কিন্তু প্রিলিতে আসলে আমি বলবো যে 1.5 ঘন্টা দেওয়া উচিত, বা 1.5 ঘন্টার পক্ষে ম্যাক্সিমাম মানুষজন মতামত দিছে। এখন আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন। বোঝা গেছে ভাই? বুঝতে পারছেন বিষয়টা? লাস্ট ম্যাথ দেখেন, 20 নম্বর। দেখেন 20-এ কি বলা হচ্ছে, যে এ জগার রানিং 9 কিলোমিটার পার আওয়ার অ্যালং সাইড এ রেলওয়ে ট্র্যাক 240 meters ahead of the engine of a 120 meters long train running at 45 kilometer per hour in the same direction. In how much time will the train pass the jogger? এখানে বলতেছে যে একজন জগার 9 কিলোমিটার পার আওয়ার বেগে রেল লাইনের পাশ দিয়ে হাঁটতেছিল, এবং সে ট্রেনের ইঞ্জিন থেকে 240 মিটার সামনে ছিল। সো 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 45 কিলোমিটার বেগে একই দিকে চলছিল, মানে মানুষটা যেই দিকে দৌড়াচ্ছিল ট্রেনটাও সেই দিকেই যাচ্ছিল। তো জিজ্ঞাসা করছে যে ট্রেনটা ওই মানুষটাকে কত সময় অতিক্রম করবে। ট্রেনটা ওই মানুষটাকে কত সময় অতিক্রম করবে, এটা বের করতে হবে। তাহলে এখানে বলবেন যে ভাই প্রথমেই রিলেটিভ স্পিডটা বের করে ফেলেন। যেহেতু ট্রেন আর মানুষের ডিরেকশন সেম, তো রিলেটিভ স্পিড বিয়োগ হবে। ট্রেনের গতি 45, মানুষের গতি 9, তার মানে রিলেটিভ স্পিড হচ্ছে আপনার 36 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? এখন এখানে সিনারিওটা হচ্ছে এরকম, যে ধরেন যে এইটা হচ্ছে একটা ট্রেন, 120 মিটারের একটা ট্রেন। এই ট্রেনের ইঞ্জিন বগি থেকে ঠিক 240 মিটার সামনে একজন মানুষ এইদিকে দৌড়াচ্ছিল, অর্থাৎ ট্রেনের এই ইঞ্জিন বগি থেকে এই মানুষের যে দূরত্ব, সেটা হচ্ছে 240 মিটার। এখন আপনি নর্মাল সেন্সে চিন্তা করেন, যে এই ট্রেনটা যদি এই মানুষটাকে অতিক্রম করতে চায়, তাহলে সবার প্রথমে এই যে মাঝখানের যে 240 মিটারের যে ডিস্টেন্সটা আছে, এইটা আগে কাভার করতে হবে। সো আমাকে বলছে টাইম কত। টাইম মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। স্পিড মানে হচ্ছে রিলেটিভ স্পিড, অর্থাৎ 36, এটা জানি। ডিস্টেন্স কত? তাহলে আপনি বলবেন যে এই ট্রেনটা এই মানুষটাকে অতিক্রম করতে হলে আগে 240 অতিক্রম করতে হবে। আর মানুষটাকে যেহেতু অতিক্রম করবে, তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অর্থাৎ 120কে অতিক্রম করবে। তাহলে 240 আর 120 মিলে কত? 360 মিটার হয়ে যাবে। আর নিচে এই যে 36 কিলোমিটার পার আওয়ার, এইটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে গুণ করে দিব। 18 × 36, 5 × 2 কত হয়ে যাবে? 10। তার মানে এই 360 মিটার অতিক্রম করতে এই ট্রেনটার সময় কত লাগবে? 10 দিয়ে 360কে ভাগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব যে 36 সেকেন্ড সময় লাগবে ট্রেনটার ওই মানুষটাকে অতিক্রম করতে বা ক্রস করতে। 36 সেকেন্ড হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আগামীকালকে ইনশাল্লাহ আমরা এটার মানে এই অধ্যায়ের শেষ ক্লাসটা করব। ক্লাসে একটু গ্যাপ হচ্ছে, গ্যাপটা আমি আসলে ইচ্ছা করেই দিচ্ছি, ঠিক আছে? কারণ মানে গলার অবস্থা সুবিধাজনক না। যেই ব্যাচে হয়তো 4 দিন ক্লাস, সেখানে আমি 3 দিন নিচ্ছি। তো আপনাদের ক্ষেত্রে এটা হচ্ছে, যেহেতু আপনাদের ম্যাক্সিমাম মানে যে অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন হয়,
সেগুলো মানে ম্যাক্সিমামই শেষ করে দিছি। সো আমরা একটু ধীরে গেলেও আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের এখন সবচেয়ে বড় একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। এখন নাম্বার সিস্টেম করার আগে কিছু অধ্যায় করতে হবে, সেগুলো খুব সহজ, যেমন অড ইভেন নাম্বার, তারপর হচ্ছে আপনার সিকোয়েন্সের কিছু বিষয়। এগুলো একটা দুইটা করে ক্লাস, তো এগুলো আমরা আস্তে আস্তে শেষ করে দিব, টেনশনের কোনো কারণে। আমি চেষ্টা করব যে মানে রোজার আগে, রোজা তো আমাদের খুব সম্ভবত 28 ফেব্রুয়ারি থেকে, তো আমি চেষ্টা করব যে রোজার আগে আমি শেষ করে দিতে পারি কিনা। রোজার আগে শেষ করে দিতে পারলে আপনাদের জন্য সুবিধা হবে, তাহলে রোজার মধ্যে আসলে অত প্রেশার নেওয়া যাবে না। বুঝতে পারছেন? তো দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। আগামীকালকে অধ্যায়টা শেষ হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।